এয়ার ট্রানজিট ফ্লাইট 236 রাত 1:30-এর সময় গভীর অন্ধকারে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিপসনের দিকে যাচ্ছিল। প্লেনটা টেকঅফের পরে 4 ঘন্টার থেকেও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। ততক্ষণ পর্যন্ত প্লেনে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপরে হঠাৎ ককপিটে উপস্থিত পাইলটের কাছে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং আসে, যেটা ছিল প্লেনের ফুয়েল শেষ হয়ে যাওয়ার ওয়ার্নিং। আকাশে 39,000 ফুট উচ্চতায় সমুদ্রের মাঝামাঝি ফ্লাইট 236-এর ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। এই ঘটনায় পাইলটদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। সেই সময় প্লেনটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত কোনো স্থলভূমির চিহ্ন ছিল না, যার ফলে সেই সময় তাদের প্লেনে উপস্থিত 293 জন যাত্রীকে নিয়ে আটলান্টিক মহাসাগরের জলে ডুবে প্রাণ দেওয়া ছাড়া অন্য কোনো অপশান ছিল না। কিন্তু তখনই প্লেনটার সঙ্গে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। সমুদ্রের মাঝামাঝি এয়ার ট্রানজিট ফ্লাইট 236-এর সঙ্গে কী এমন ঘটেছিল, কিভাবে ভয়াবহ পরিস্থিতি থেকে যাত্রীরা বেঁচে গিয়েছিল, এই রোমাঞ্চকর ঘটনাটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাহিনীটা শুরু হয় 2001 সালের 23 আগস্ট কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে স্থানীয় সময় অনুযায়ী রাত 8:52 এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের এয়ারবাস A330 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিপসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটা একটা 7 ঘন্টার দীর্ঘ এবং ননস্টপ ফ্লাইট ছিল, যেখানে 293 জন যাত্রী, 2 জন পাইলট এবং 13 জন ক্রু মেম্বার ছিলেন। টেকঅফের আগে প্লেনটায় প্রয়োজনের থেকে 4.5 টন বেশি, অর্থাৎ প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভরা হয়েছিল। 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিচে এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডাগ ডেজার প্লেনটা ফ্লাই করছিলেন। ক্যাপ্টেন পিচের প্রায় 16,800 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তিনি এয়ারবাস A330-তেই কাটিয়েছিলেন। অন্যদিকে ফার্স্ট অফিসারের 4,800 ঘন্টা ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A330 ফ্লাই করেছিলেন। এর মানে এটাই যে তারা দুজনেই অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন। যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত 8:52 প্লেনটা টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটা আকাশে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, যা এই প্লেনটার ক্রুজিং অল্টিটিউড ছিল। টেক অফের পরে প্লেনটা সোজা আটলান্টিক মহাসাগর পেরিয়ে লিপসনে ল্যান্ড করত। সেই সময় পর্যন্ত প্লেনে সব কিছু স্বাভাবিক ছিল। যেহেতু তখন রাত ছিল, তাই বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিলেন। ক্রু মেম্বার এবং পাইলটদের কাছেও তেমন কোনো বিশেষ কাজ ছিল না। এইভাবেই 4 ঘন্টার থেকেও বেশি সময় কেটে যায়। প্লেনটা তখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি উপস্থিত ছিল। সেই সময় রাত 1:03 ক্যাপ্টেন পিচে ককপিটে একটা অস্বাভাবিক রিডিং নোটিস করেন। কিছুক্ষণের মধ্যে একটা এরর সামনে আসে, যেটা হাই অয়েল প্রেশার, লো অয়েল প্রেশার এবং লো অয়েল টেম্পারেচারের এরর ছিল। এই ধরনের দীর্ঘ সময়ের ফ্লাইটগুলোতে এমন ধরনের ছোটোখাটো এরর খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এই ধরনের পরিস্থিতিতে পাইলটরা সাধারণত নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসেই এই ধরনের সমস্যাগুলো ঠিক করে থাকেন। কিন্তু এয়ার ট্রানজিট এয়ারলাইনের ফ্লাইটে আসা এররটা স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার তাদের দুজনের সম্পূর্ণ ক্যারিয়ারে এই ধরনের এরর আগে কখনো দেখেননি, যার ফলে তারাও ব্যাপারটা বুঝতে পারছিলেন না। তাই তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এররটার বিষয়ে জানার চেষ্টা করেন, কিন্তু সেখানেও এই নিয়ে কোনো তথ্য ছিল না। তারা চাইলে বিষয়টা অনায়াসে এড়িয়ে যেতে পারতেন, কিন্তু এটা ঠিক যে সমুদ্রের মাঝে যাত্রীভর্তি ফ্লাইটের পাইলট কখনোই কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না। সেই জন্য ক্যাপ্টেন পিচে এররটার কারণ খুঁজতে এয়ার ট্রানজিটের মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো, তারাও এররটার বিষয়ে বিশেষ কিছু জানতেন না। তবে তারা পাইলটদের একটানা এররটার উপরে নজর রাখার পরামর্শ দিয়েছিলেন। তারপরে বেশ কিছু সময় পেরিয়ে যায়, আর পাইলটরা ধরে নেন যে এই এররটা হয়তো ফল্টি সেন্সরের কারণে দেখা গেছে। কিন্তু এই ঘটনার 30 মিনিট পরে রাত 1:36 পাইলটদের সামনে আরেকটা ওয়ার্নিং আসে, আর এটা ছিল ফুয়েল ইমব্যালেন্সের ওয়ার্নিং। আসলে প্রত্যেকটা প্লেনের দুটো ডানাতেই তেল সমান ভাগে ভাগ করা থাকে, তবে কখনো কখনো একটা ডানাতে ফুয়েল কম বেশি হয়ে যায়, তখন ককপিটে ফুয়েল ইমব্যালেন্সের ওয়ার্নিং আসতে থাকে। যদি এই সমস্যার কারণে পাইলটরা খুব বেশি চিন্তিত হননি, কারণ তারা ককপিটে বসে থেকেই এই সমস্যাটা সমাধান করে ফেলেছিলেন। প্লেনের ডান পাশের ডানায় তেল কম ছিল, তাই তারা বাঁ পাশের ডানা থেকে ডান পাশের ডানাতে ফুয়েল ট্রান্সফার করে দেয় এবং এই সমস্যাটার হাত থেকে নিস্তার পায়। তবে তারা বুঝতে পারেননি যে ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছেন যেটা তাদের জন্য বিপদ ডেকে আনবে, যেটা পাইলটদের অবস্থা দুর্বিষহ করে তোলে। আসলে ফুয়েল ট্রান্সফারের পরে প্লেনের 2 নম্বর ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর অয়েল প্রেশার বাড়তে শুরু করে।
পাইলটরা বুঝতে পারেন যে বিষয়টা ক্রমশ গুরুতর আকার নিচ্ছে, তাই তারা প্লেনটা ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করেন। প্লেনটা সেই সময় আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল, আর দূর দূরান্তেও কোনো স্থলভাগের চিহ্ন ছিল না। সেই সময় তাদের সবথেকে কাছে যে এয়ারপোর্টটা ছিল সেটা হলো পর্তুগালের অ্যাজর্স দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা দ্রুত এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান। কিছুক্ষণের মধ্যেই তারা অনুমতি পেয়ে যান। তারপর তারা অবিলম্বে প্লেনটাকে অ্যাজর্সের দিকে ঘুরিয়ে ফেলেন, কিন্তু সেই সময় ক্যাপ্টেন পিচে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে। তখন তাদের কাছে মাত্র 7 টন ফুয়েল ছিল, যার মাধ্যমে প্লেনটা মাত্র 30 মিনিটই ফ্লাই করতে পারত। ল্যাজেস এয়ারপোর্ট সেই সময় আরও 280 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ তখন তাদের কাছে ল্যাজেসে পৌঁছানোর মতো ফুয়েল অবশিষ্ট ছিল না। তা সত্ত্বেও তারা কোনোভাবে ল্যাজেস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। পরিস্থিতি তখন আরও ভয়ানক রূপ নেয় যখন রাত 2:13 প্লেনের ডান দিকে 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। সেই সময় প্লেনে মাত্র একটা ইঞ্জিনই অবশিষ্ট ছিল, আর সেটাতেও অনেক ফুয়েল কম ছিল। কিন্তু যাই হোক না কেন, তখনও একটা ইঞ্জিনই প্লেনটার শেষ ভরসা ছিল। প্লেনটাকে একটা ইঞ্জিনের সাহায্যে ফ্লাই করানোর জন্য ক্যাপ্টেন পিচে সেটা 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। সেই সময় ফুয়েল দ্রুত গতিতে কমে যাচ্ছিল। সেই সময় প্লেনের মেনটেন্যান্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্লেনটাকে 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসার পরামর্শ দেয়, যাতে কোনো লিকেজ থাকলে সেটা জানা যায়। কিন্তু পাইলটরা এই ধরনের ঝুঁকি নিতে রাজি ছিলেন না, কারণ প্লেন একবার এত নিচে চলে আসলে তারা পুনরায় আগের উচ্চতায় পৌঁছাতে পারতেন না, আর তাদের বাধ্য হয়ে সমুদ্রে ল্যান্ড করতে হতো। সেই সময় যদি ল্যান্ডিংয়ে কোনো ভুল হতো তাহলে পুরো প্লেনটাই সমুদ্রে ডুবে যেত। সেই জন্য পাইলটরা মেনটেন্যান্স ইউনিটের কথা না শুনে 33,000 ফুট উচ্চতাতেই থেকে যায়। পাইলটদের মনে তখনও আশা ছিল যে তারা একটা ইঞ্জিনের সাহায্যে ল্যাজেস এয়ারবেসে সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারবে। সেই জন্য এয়ারপোর্ট অথরিটি ল্যান্ডিংয়ের সময় কোনো ধরনের ঝুঁকি এড়ানোর জন্য রানওয়েতে সমস্ত রকমের প্রস্তুতি করে রেখেছিল। প্লেনটা ধীরে ধীরে ল্যাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু প্লেনের 2 নম্বর ইঞ্জিনে আগুন লাগার 10 মিনিটের মধ্যেই প্লেনের 1 নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায়। সেই সময় এটা তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে প্লেনে কোথাও না কোথাও তো লিকেজ হচ্ছিল। ততক্ষণে প্লেনের 2টো ইঞ্জিনই খারাপ হয়ে গিয়েছিল। ইঞ্জিন খারাপ হওয়ার সাথে সাথে সম্পূর্ণ প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল। যদিও র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও প্রয়োজনীয় ইকুইপমেন্ট চালানোর জন্য উপযুক্ত ইলেকট্রিসিটি আসছিল। রাত 2:30টার সময় প্যাসেঞ্জার কেবিনে অক্সিজেন মাস্ক নিচে চলে আসে, আর প্যাসেঞ্জারদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। সেই সময় প্লেনটা 30,000 ফুট উচ্চতায় চলে এসেছিল, আর তখন ল্যাজেস এয়ারপোর্ট থেকে প্লেনটার দূরত্ব ছিল মাত্র 121 কিলোমিটার। এরই মধ্যে পাইলটদের সামনে আরেকটা সমস্যা চলে আসে। প্লেনটা গ্লাইড করতে করতে অ্যাজর্স দ্বীপের এত কাছে চলে এসেছিল যে ওই দ্বীপের থেকে প্লেনটার দূরত্ব মাত্র 15 কিলোমিটার ছিল। প্লেনটা তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে পাইলট যদি প্লেনটাকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে প্লেনটার ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, যার ফলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে তাকে প্লেনটাকে ল্যান্ডিংয়ের আগে 360 ডিগ্রি চক্কর কাটার পরামর্শ দেওয়া হয়। পাইলটও সেটাই করে এবং প্লেনটা 20,000 ফুট উচ্চতা থেকে নেমে 5,000 ফুট উচ্চতায় চলে আসে, কিন্তু এই উচ্চতাটাও ল্যান্ডিংয়ের জন্য নিরাপদ ছিল না। তারপর পাইলট প্লেনটাকে 2,000 ফুট উচ্চতায় নামিয়ে ল্যাজেস এয়ারবেস রানওয়েতে নিয়ে আসে। ল্যান্ড করার সাথে সাথে প্লেনটার 12টা চাকার মধ্যে 8টা চাকা সম্পূর্ণ লিক হয়ে যায়। সেই সময় প্লেনটার স্পিড ছিল প্রতি ঘন্টায় 370 কিলোমিটার। এত বেশি স্পিড থাকার কারণে প্লেনটা রানওয়েতে স্পর্শ করার সাথে সাথেই একটা শক্তিশালী বাউন্স খায়, তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। প্রায় 2300 মিটার চলার পরে প্লেনটা থেমে যায়। ততক্ষণে প্লেনের বেশিরভাগ টায়ারই ফেটে গিয়েছিল, কিন্তু এয়ারপোর্টের ক্রুদের সাবধানতার কারণে প্লেনটা অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছিল। ল্যান্ডিংয়ের সময় যাত্রীরা প্লেনের ভিতরে দৌড়দৌড়ি করায় 14 জন যাত্রী এবং 2 জন ক্রু মেম্বার ছোটোখাটো আঘাত পেয়েছিলেন। পরবর্তী সময়ে পর্তুগিজ অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেনটেন্যান্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটা ভুল পার্টস ইনস্টল করে দিয়েছিল, যার ফলে ফুয়েল লিকেজ হয়ে যায় এবং 2টো প্লেনের ইঞ্জিন পুড়ে যায়। এই ঘটনায় এয়ার ট্রান্সলেটেরও দোষ ছিল। সেই জন্য কানাডার সরকার কোম্পানির উপরে $2.5 লক্ষ কানাডিয়ান ডলার জরিমানা করে এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনে প্রয়োজনীয় পরিবর্তন আনে, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন আর না হয়। বন্ধুরা, এর আগে কি আপনি এই ধরনের প্লেন দুর্ঘটনার কথা আগে কখনো শুনেছেন? সেটা আমাকে কমেন্ট করে জানান।